তেলের জন্য পাম্পে পাম্পে ঘুরে নাজেহাল গ্রাহক, সিরিয়ালের চাপে আশেপাশের এলাকায় তীব্র যানজট। কয়েক জেলায় অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ। বাড়তি খরচ মেটাতে $200 কোটি ঋণ দরকার বাংলাদেশের। মে মাসের মজুদেও সমস্যা হবে না, দাবি জ্বালানি বিভাগের। এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। এটা আগে কিন্তু বলিনি, আগে এপ্রিল মাস পর্যন্তই বলেছি। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করবো না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবারও বলছি, প্রয়োজন হতে পারে। আবারও বাড়ছে হামের সংক্রমণ, আজও 3 জনের মৃত্যু। সোমবার থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি। 10 দিন ভালো ছিলাম, আবার জ্বরের সাথে সাথে আবার এই হাম। আইসির ভিতরে নেওয়ার মতো অবস্থা ছিল, ওখান থেকে আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে। সমস্যা দেখা দিয়েছে, এখানে এই সময়টা যাতে না হয় সেই জন্য আর কি এটা দিলাম। আগে প্রথম ডোজ দেওয়া হয়েছে, এখন সেকেন্ড ডোজের ডেট আছে। হরমুজ থেকে শিগগিরই অবরোধ তুলে নেওয়ার কথা জানালেন ট্রাম্প। ফের শান্তি আলোচনার রূপরেখার জন্য তেহরানে পৌঁছেছে পাকিস্তানের প্রতিনিধি দল। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও প্রকট হয়ে উঠছে। বিশেষ করে পহেলা বৈশাখের ছুটির পর সংকট আজ আরও তীব্র আকার ধারণ করেছে। সকাল থেকে সরবরাহ শুরু হলেও ভোগান্তি কমেনি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যান চালক ও মালিকদের। পাম্পের লাইনের চাপে সড়ক জুড়ে তৈরি হচ্ছে তীব্র যানজট। পহেলা বৈশাখ উপলক্ষে একদিন বন্ধ ছিল তেল সরবরাহকারী ডিপোগুলো। ফলে রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পেই দেখা দেয় তীব্র তেলের সংকট। বুধবার সকাল 8:30 থেকে ডিপো থেকে তেল সরবরাহ শুরু হলেও পাম্পগুলোতে তেলের গাড়ি পৌঁছাতে লেগে যায় কয়েক ঘন্টা। ফলে মধ্যরাত থেকেই পাম্পের সামনে লাইন ধরে অপেক্ষা করেন চালকরা। সারা রাতে ছিলাম, এই শুরু করছে এখন। তেলের জন্য কালকে রাত্রে 11টায় আসছি, রাস্তায় বসে ছিলাম, তেলের জন্য অপেক্ষা করতেছিলাম গাড়ি কবে আসবে। হয় না তো, মানে কি সিস্টেম তো সবারই ফলো করতে হবে, যেহেতু তেলের সংকট, ঠিক আছে, সবাই সিরিয়াল নিয়ে তেল নেয়, আমরা সেটাই ফলো করি। চুরি হওয়ার তো ভয় অবশ্যই ছিল, তাছাড়া তো বিকল্প কোনো ওয়েও নেই, এর বাইরে তো আর কোনো উপায়ও নাই রেখে যাওয়া ছাড়া, না হলে তেল নিব কিভাবে। সরকারি হিসেবে রাজধানীর পাম্পগুলোতে প্রতিদিন প্রায় 9,500 লিটার তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু প্যানিক বাইং এর কারণে তা শেষ হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। ফুয়েল অ্যাপ চালু হলেও তাতে রয়ে গেছে নানাবিধ সমস্যা। আর এই অবস্থায় জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ভেঙে পড়ছে মানুষের দৈনন্দিন রুটিন। সারা রাত এখানে বসে থেকে যদি তেল না পাই, ওরা ফাওয়া এসে নিয়ে যাবে এমনি করে। আর এখানে তো ভাই কিছু আছে ভাই ব্যবসায়ী, ওরা আমাদের এগুলা সিরিয়াল ওভারটেক করে এই গাড়িগুলো ঢুকা দিতেছে। তাহলে আমরা এই যে সারা রাত তেল কষ্টটা করতেছি, তাহলে এটা কি জন্য করতেছি? তেলের সংকটের কারণে পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহন দখল করে নেয় সড়কের বড় অংশ। এতে সৃষ্ট হয় তীব্র যানজট, ব্যাহত হয় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রাজধানী নিকুঞ্জের ফুয়েল স্টেশনের গাড়ির সারি পৌঁছে যায় MES পর্যন্ত। এতে ভেঙে পড়ে সড়কের শৃঙ্খলা, বন্ধ হয়ে যায় ফ্লাইওভারে ওঠার মুখ। একই অবস্থা দেখা গেছে বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন ঘিরে। সেখানে যানবাহনের সারি পৌঁছে যায় জাহাঙ্গীর গেট পর্যন্ত। তীব্র যানজট ছিল মহাখালী বাস টার্মিনাল ঘিরে। সেখানকার ফুয়েল স্টেশনের সিরিয়ালের কারণে এই যানজট। তেলের পাম্পে যে এত বড় একটা লাইন, সেই লাইনের ক্ষেত্রে এই জ্যামগুলো বেঁধে রয়েছে। যেখানে যেখানে যে পেট্রোল পাম্প আছে ওখানেই যে জ্যাম, প্রচুর জ্যাম, আমার বুক করতে হইতেছে। তেলের যোগান বাড়ানোর পাশাপাশি যানজট কমানো ও সড়কে শৃঙ্খলা বাড়াতে ট্রাফিক বিভাগের সক্রিয় পদক্ষেপ দাবি করছেন নগরবাসী। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে $2 বিলিয়ন সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়া জিরো এমিশন কমিউনিটি AGEC+ অনলাইন সামিটে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী। বলেন, জ্বালানি সংকট এরই মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। সংকট কাটিয়ে উঠতে সরকার স্বল্পমেয়াদী নানা পদক্ষেপ নিয়েছে। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অবিলম্বে
সহায়তা প্রদান সম্মিলিত কর্মসূচির শীর্ষে রাখার আহ্বান জানান তারেক রহমান। এশীয় দেশগুলোর সহযোগিতামূলক জোট এজেক প্লাসের অনলাইন সম্মেলন অংশ নেন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ছিলেন। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ও এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা। জাতীয় সংসদ ভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে জ্বালানির কারণে দেশের অর্থনৈতিক চাপ তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট উত্তরণে সরকারের নেয়া স্বল্প মেয়াদী বিভিন্ন পদক্ষেপের কথা বিশ্ব নেতাদের জানান তিনি। The energy crisis has already disrupted Bangladesh's economy. In response, we have taken a range of short-term measures to contain the impact. These include demand-side management through rationing of government office and market hours. ঝুঁকিপূর্ণ দেশগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ইতিবাচকভাবে সাড়া দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। বলেন, কোনো দেশই একা এই সংকট মোকাবেলা করতে পারবে না। The situation before us demands urgency, stability, solidarity, and decisive action, Excellencies. Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. Bangladesh is seeking to mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to this call. পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সামিটে বাংলাদেশ তার প্রয়োজনের কথা জানিয়েছে। এশিয়া প্যাসিফিক প্ল্যাটফর্ম থেকে একটা রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্ক বিল্ড আপ করতে পারি, যেখানে ফাইন্যান্সিয়াল সাপোর্টও থাকবে, পলিটিক্যাল সাপোর্টও থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফ্লোট করেছেন এই সামিটে বাংলাদেশ অ্যারাউন্ড $2 বিলিয়ন ইন্টারন্যাশনাল পার্টনারদের কাছ থেকে। এখানে মানে আমরা হাত পাতাইতে যাইনি। উই আর অলসো প্রোভাইডিং এই ফাইন্যান্সিয়াল ফ্রেমওয়ার্ক ফর পিপল টু লুক অ্যাট। তো আমরা একটা হিসাব ওখানে প্লেস করছি ওইভাবে। জাপানের প্রধানমন্ত্রীর আলোচনার এই উদ্যোগকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের বর্তমান মজুদ অনুযায়ী শুধু এপ্রিলই নয়, মে মাসেও কোনো ধরনের সমস্যা হবে না বলে দাবি করেছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মের প্রথম সপ্তাহে ক্রুড অয়েলের চালান আসবে। অন্যদিকে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন, এপ্রিলে জ্বালানির দাম বাড়ছে না। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মে মাসে জ্বালানির দাম সমন্বয় প্রয়োজন হতে পারে। মধ্যপ্রাচ্যে অচলাবস্থা কাটেনি, বরং যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে জ্বালানি তেলের সংকট আরও বেড়েছে। এ অবস্থায় তেল নিয়ে বিপদ বেড়েছে বাংলাদেশের। তবে সরকারের দাবি, জ্বালানি মজুতে কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত ডিজেল মজুত আছে 1,01,385 টন, অকটেন 31,821 টন, পেট্রোল 18,211 টন, এছাড়া জেট ফুয়েল 77,546 টন মজুত আছে। এতে আগামী 2 মাসে সংকট হবে না বলে দাবি জ্বালানি বিভাগের মুখপাত্রের। তিনি জানান, বেসরকারিভাবেও 14 লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। এটা আগে কিন্তু বলিনি, আগে এপ্রিল মাস পর্যন্তই বলেছি। ফলে আমি খুব কনফিডেন্টলি বলছি যে যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে। আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস থেকে এটুকু মোটামুটি নিশ্চিত করেছি। মুখপাত্র দাবি করেন, ক্রুড অয়েল পরিশোধনে দেশের একমাত্র প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়নি। হরমুজ সংকটের কারণে ক্রুড অয়েলের প্রথম কার্গো আসতে পারেনি, তবে দ্বিতীয় পার্সেল মের প্রথম সপ্তাহে আসবে বলে আশাবাদী জ্বালানি বিভাগ। ERL এর বিষয়টা আমাদের জ্বালানি তেলের সরবরাহ চ্যানেলে খুব প্রভাব বিস্তার করে না, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল আমাদের হাতে আছে। ERL এর কাজ তো রিফাইন করা। পরবর্তী যে চালানটা আমরা পাবো, যে পার্সেলটা আমরা পাবো, আশা করছি এপ্রিলের লাস্ট উইকে কিংবা মে মাসের 1-2 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। যুদ্ধ পরিস্থিতির কারণে চাহিদা যোগানের সূত্র মেনে দেশে সীমিত পর্যায়ে হলেও জ্বালানির দাম বাড়ানোর পরামর্শ ছিল বিশেষজ্ঞদের। এ নিয়ে সরকারের উচ্চ মহলে আলোচনা হলেও জনজীবনে বিরূপ প্রভাব পড়ার শঙ্কায় তেলের দাম বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য উপদেষ্টা জানিয়েছেন, এপ্রিলে দাম বাড়ছে না জ্বালানি তেলের। আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলোর ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে।
তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবারও বলছি, প্রয়োজন হতে পারে। জ্বালানি সাশ্রয়ে মন্ত্রিসভার সদস্যসহ আমলাদের তেলের বরাদ্দ কমানো হয়েছে। সংকট মোকাবিলায় সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এটা শেয়ার সবাইকে কিছু না কিছু নিতে হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আবারও বাড়তে শুরু করেছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 3 শিশুর, যার মধ্যে 2জনই রাজধানী ঢাকার। সারা দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে হাজারেরও বেশি শিশু। হাসপাতালে ভর্তি হওয়াদের অনেকেরই অবস্থায় আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। দ্রুত হামের টিকা নেয়ার পাশাপাশি শিশুদের ভিড়ের মধ্যে না নেয়ার পরামর্শ তাদের। এদিকে হামের টিকা নিতে ভিড় বাড়ছে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে। অবস্থার উন্নতি হয়েছিল অনেকটাই, কমতে শুরু করেছিল হাম আক্রান্তের সংখ্যা। তবে দীর্ঘস্থায়ী হয়নি এই স্বস্তি। গেল 2 দিন ধরে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা এতটাই বেড়েছে যে স্থান সংকুলানে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শয্যা না মেলায় অনেককে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতেই। 10 দিন ভালো ছিলাম, আবার জ্বরের সাথে সাথে আবার এই হাম। আইসির ভিতরে নেওয়ার মতো অবস্থা ছিল, ওখান থেকে আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে। আগে ওর হইছে এনআইসিতে ভর্তি ছিল, এনআইসি থেকে পরে নামায় দিছে, ওয়ার্ডে দিছে। জটিলতা ছিল, শ্বাসকষ্ট হয়েছিল, পরে এখানে আসার পরে অক্সিজেন দিছি করছে, পরে আল্লাহর রহমতে এখন ভালো হয়েছে। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালেই ভর্তি রোগীর সংখ্যা 350-র বেশি, যার মধ্যে নতুন করে ভর্তি হয়েছে 91 জন। একই অবস্থা মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের। 100 শয্যার এই হাসপাতালে ভর্তি 129 জন হাম আক্রান্ত শিশু। 2 বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে আমার বেশিরভাগ হচ্ছে রোগীর সংখ্যাও বেশি হচ্ছে এবং হচ্ছে গিয়ে মানে ক্রিটিক্যাল ইস্যুর সংখ্যাও বেশি হচ্ছে। আর যারা আসছে ক্রিটিক্যাল অবস্থা তাদের বেশিরভাগই হচ্ছে আসলে নিউমোনিয়া নিয়ে আক্রান্ত হচ্ছেন এবং কেউ কেউ আসলে এনকেফালাইটিস রোগে আক্রান্ত হচ্ছে। ঈদের মধ্যে যে একটা বেড়ানোতে আমাদের কিন্তু ঈদের পর ঢেউটা বেশি হয়েছে, এবারও তাই হবে। মানুষ তো এগুলা বুঝতে চায় না, সবার কথা বছরে একদিন ভুললে একটু কি হয়। সংক্রমণ বৃদ্ধির কারণে উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মধ্যে। ভিড় বাড়ছে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে। আগে দিয়েছিলাম, এখন আবার দিচ্ছি, যেহেতু একটা দেখা দিয়েছে, সমস্যা দেখা দিয়েছে। এখন এই সময়টা যাতে না হয় সেই জন্য আর কি এটা দিলাম। ওর বয়স 1 বছর 4 মাস। আগে প্রথম ডোজ দেওয়া হয়েছে, এখন সেকেন্ড ডোজের ডেট আজকে। 6 মাস থেকে 5 বছর সকল বাচ্চারাই তো টিকা পাবে, বুস্টারটাই বেশি আসতেছে। আগামী 30 এপ্রিল থেকে দেশের সব জেলায় শুরু হবে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। এর মধ্যেই সব জেলায় পৌঁছেছে হামের টিকা। বুধবার পাঠানো হয়েছে 5 জেলায়। সিরিঞ্জ আগে চলে গেছে, এই মনে করেন ভ্যাকসিন এখন যাইতেছে। এটা গেলে শেষ, এটা যাওয়া শেষ। এটা যাচ্ছে আপনার হলো ঝিনাইদহ আর হলো চুয়াডাঙ্গা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 198 শিশুর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে বিকল্প নতুন শ্রমবাজার সন্ধানের পরিকল্পনা করছে সরকার। মালয়েশিয়া, থাইল্যান্ডের শ্রমবাজার উন্মুক্ত করার কাজ চলছে। লিখিত প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখতে চায় সরকার। বৈশ্বিক অনলাইন পেমেন্ট সেবা পেপ্যাল চালু করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে চিফ হুইপ জানান, সংবিধান সংশোধন ও সনদ বাস্তবায়নে সরকারি ও বিরোধী দলের ঐক্যমত্য দরকার। বর্তমান সরকারের ইশতেহারে বুধবার সংসদ অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, 1 জুলাই থেকে শুরু হচ্ছে 5 বছর মেয়াদী 5ম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি। বলেন, আগামী 6 মাসের মধ্যে হেলথ কার্ডের আওতায় আসছে 5 জেলা। দলের কমিটমেন্ট হচ্ছে এই দেশের মানুষের প্রতি, মাননীয় স্পিকার। এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি। যে ম্যানিফেস্টো ছিল সেখানে যেরকম আমরা শিল্প যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি।
আরেক প্রশ্নের জবাবে কুয়াকাটা পায়রা ঘিরে পর্যটন পরিকল্পনা ও দেশে পেপ্যাল এর কার্যক্রম চালু করতে একটি কমিটি গঠনের কথা জানান প্রধানমন্ত্রী। তুলে ধরেন 20,000 কিলোমিটার খাল ও নদী খনন এবং পুনঃ খনন লক্ষ্য। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে 2026-27 অর্থ বছরে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। প্রধানমন্ত্রী লিখিত উত্তরে বলেন, সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখবে সরকার। অধিবেশন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আশা করেন সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারি ও বিরোধী দল ঐকমত্যে পৌঁছাবে। দেশের রক্ষার যে মূল দায়িত্ব পালন করে তার সশস্ত্র বাহিনী যদি পলিটিসাইজ করা হয়, তাকে যদি পলিটিক্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে হয় কি একটা দলের একটা গোষ্ঠীর কাজ করে, তখন দেশের কাজ করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, এইখানেই আমরা তাকে ধন্যবাদ দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশের কাজ করার জন্য সশস্ত্র বাহিনী এবং দেশের কল্যাণের জন্য সশস্ত্র বাহিনী সেটা নিশ্চিত করছেন আরেকবার প্রশ্ন উত্তরের মাধ্যমে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিকল্প শ্রমবাজার খোঁজা হচ্ছে বলেও জানান চিফ হুইপ। সব জায়গায় আমাদের কাজ আছে, আমরা সেই রকম মানুষ তৈরি করব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। টাইম ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় নাম উঠেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। বুধবার এই তালিকা প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক ম্যাগাজিনটি। লিডার্স বা নেতৃত্ব ক্যাটাগরিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তারেক রহমানের নাম। এছাড়াও রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, পোপ চতুর্দশ লিও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সহ বহু প্রভাবশালী ও খ্যাতিমান ব্যক্তি। কয়েক মাস আগেও লন্ডনে নির্বাসিত জীবন থেকে নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশের জাতীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে এসেছেন তারেক রহমান। তাকে নিয়ে প্রকাশিত সংক্ষিপ্ত প্রোফাইলে এমন মন্তব্য লিখেছে টাইম ম্যাগাজিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়ক দীর্ঘদিন অবৈধ দখলে থাকা ফুটপাতটি ফিরেছে ভিন্ন রূপে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগে পেয়েছে নান্দনিক রূপ। অবৈধ দখল, ময়লা, আবর্জনা আর দুর্গন্ধের স্মৃতি মুছে সেখানে এখন শোভা পাচ্ছে সারি সারি ফুলের টব, সৌন্দর্যবর্ধক গাছ আর দেয়াল জুড়ে বৈচিত্র্যময় গ্রাফিতি। দেশে সবচেয়ে বেশি রোগী সেবা পায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন বা চানখারপুল এলাকা দিয়ে প্রবেশ করতে হয় রোগীদের। তবে এই সড়ক দিয়ে হাসপাতালে প্রবেশে এতদিন ভোগান্তির শেষ ছিল না। সড়ক ও ফুটপাত অবৈধ দখলে থাকায় চলাচলই দায় হয়ে পড়ত। ময়লা আবর্জনার উৎকট গন্ধ আর ভবঘুরে মানুষের দখলেই ছিল এই এলাকা। পুরো সড়কের চেহারা বদলে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি। দেয়াল জুড়ে নান্দনিক গ্রাফিতি, বসানো হয়েছে ফুলের টব, সেই সাথে লাগানো হয়েছে সৌন্দর্যবর্ধক গাছ। তৈরি করা হয়েছে 50টি বসার আসন। সৌন্দর্য বর্ধন শেষে বুধবার দুপুরে এর উদ্বোধন করেন প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। একটা রোগী যখন আসবে, যেখানে ডাক্তারের কাছে আসে, যদি পরিবেশটা ভালো পায় তার মনটা কিন্তু এমনি ভালো হয়ে যায়। আজকে এটা একটা দেখেন কি সুন্দর একটা পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। একটা শপথ আমরা নেব, রাজপথে কেউ কোনো কিছু ফেলবো না। প্রশাসক বলেন, রাজধানীকে বাসযোগ্য রাখার দায়িত্ব সবার। তবে হকার ও রিকশাওয়ালাদের প্রতি সরকার অমানবিক হতে চায় না। জানান, লাইসেন্স থাকলে নির্ধারিত এলাকায় হকার বসার অনুমতি মিলবে। রিকশা ঢাকা শহরে চলবে, কিন্তু কত চলবে এটা তো ঠিক করতে হবে। সান্ধ্যকালীন মার্কেট করব, হলিডে মার্কেট করব, শুক্র এবং শনি। এটার জন্য বিকল্প জায়গা আমরা অলরেডি ঠিক করেছি, সেগুলো আমরা দেব। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠের ধূসর দেয়াল জুড়ে থাকা বর্ণিল গ্রাফিতি নজর কাড়ছে পথচারীদের। এখন স্বস্তি নিয়ে চলাচল করছেন তারা। বিদেশের মতন আমাদের দেশে এখন ঢাকা মেডিকেলের সামনে এত সুন্দর হয়েছে তা বলার মতন না। সব ফুটপাতে দখলমুক্ত করা উচিত এবং মানুষের চলাচল করার জন্য যে একটা সুন্দর একটা উদ্যোগ, সেরকম সাধুবাদ জানাই। আমার বিবেচনা তো বলে যে এত সুন্দর জায়গাটা পরিবেশ নষ্ট করা না, এখন বাল বাচ্চা বাঁচিয়ে দিলে তো করতে হয়। রাজধানীর অন্যান্য ফুটপাত সংস্কারে এটি হতে পারে উজ্জ্বল দৃষ্টান্ত। তবে এই সৌন্দর্য কতটা স্থায়ী হবে তা নির্ভর করছে রক্ষণাবেক্ষণের উপর।
এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প জানান, ইরানকে কোনো ধরনের সমরাস্ত্র সরবরাহ করবে না চীন। এমন শর্তে সম্মত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তারই প্রতিক্রিয়ায় স্থায়ীভাবে হরমুজ খুলে দেয়া হবে। শুধু চীন নয়, পুরো বিশ্বের জন্য এমন পদক্ষেপ নিচ্ছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এর পাশাপাশি খুব শিগগিরই তিনি চীন সফর করবেন বলেও জানান। এদিকে আগামী দুদিনের মধ্যে আবার হতে পারে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার দ্বিতীয় দফার কাঠামো চূড়ান্ত করতে তেহরান পৌঁছেছে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তথ্যটি নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB। জানা গেছে দলটির নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তাকে স্বাগত জানাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা নিয়ে তেহরানে পৌঁছেছে প্রতিনিধি দলটি। মূলত দুদেশের মাঝে আলোচনার পথ সুগম করতেই এই সফর। সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের তথ্য মতে আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদে ফের অনুষ্ঠিত হতে পারে ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনার দ্বিতীয় দফার বৈঠক। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।